অর্থনীতি শুধু কিছু সংখ্যা সূচক কিংবা হিসাব নিকাশের বিষয় নয়, অর্থনীতি মানুষের জীবনযাত্রার প্রতিচ্ছবি। শিল্প বাণিজ্য কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠানের মুনাফার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দেশের উৎপাদন, কর্মসংস্থান আর উন্নয়নের গল্প। তাই অর্থনীতির আলোচনা যতই জটিল মনে হোক না কেন, এর প্রভাব থাকে আমাদের ব্যক্তি জীবনে। অর্থনীতির কঠিন আলাপকে সহজ ভাষা বিশ্লেষণ করতেই মেঘনা ইন্স্যুরেন্স পিএলসির সৌজন্যে চ্যানেল ওয়ানের নিয়মিত আয়োজন বাণিজ্য সংলাপ। আপনার সঙ্গে আছে আমি রিয়াজ সুমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজ যা থাকছে। লজিস্টিক খাতে নতুন বিধিমালায় বিদেশি অংশীদারিত্ব বাড়ছে, শঙ্কায় দেশীয় উদ্যোক্তারা। রপ্তানি খাতে দেখা দিয়েছে কন্টেইনার সংকট, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কায় রপ্তানিকারকরা। এছাড়াও থাকবে অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের নানা বিশ্লেষণ। আর পুরোটা সময় জুড়ে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ। জনাব কবির আহমেদ, স্বাগত আপনাকে। আমরা আসলে লজিস্টিক খাতের যে সংকট চলছে সে বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই এবং এর বিস্তারিত জানতে চাই যে আসলে সংকটগুলো কোথায়। তার আগে আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি দেখে আসতে চাই। দেশের লজিস্টিক খাতে বিদেশি যৌথ মালিকানার কোম্পানিকে বাড়তি সুবিধা দিলে দেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। কোনো বিনিয়োগ ছাড়াই প্রতি বছর বিপুল অঙ্কের মুনাফা দেশ থেকে নিয়ে যাবে বিদেশি প্রতিষ্ঠান, এমন শঙ্কার কথা জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তাই ফ্রেইট ফরওয়ার্ডিং বিধিমালার বিদেশি মালিকানার সীমা 40% থেকে বাড়িয়ে 49% করার খসড়ার প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। আর বিধিমালা চূড়ান্ত করার আগে এটি নিয়ে আরও ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। দেশে লজিস্টিক খাতের ফ্রেট ফরওয়ার্ডিং বিধিমালা সংশোধন করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বর্তমানে যৌথ মালিকানায় বিদেশি কোম্পানির মালিকানার সর্বোচ্চ সীমা 40%। এই বিধিমালা সংশোধনের খসড়ায় কাঠামো শিথিল করে দেশীয় কোম্পানির জন্য 51 এবং বিদেশিদের জন্য 49 করার প্রস্তাব রয়েছে। তবে এই বিধিমালা কার্যকর হলে এ খাতের দেশীয় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি করেছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ, কোনো বিনিয়োগ ছাড়াই প্রতি বছর বিপুল অঙ্কের মুনাফা দেশ থেকে নিয়ে যাবে বিদেশি প্রতিষ্ঠান। এখানে যে একটা ট্রেডিং ব্যবসা হয় এটা বিদেশিরা করে, এখানে তাদের কোনো ক্যাপিটালও লাগে না। তারা সিম্পলি ওই পেপারে সিল মেরে পয়সা কামানোর জন্য এদেশে আসে, কিন্তু এদেশে এটা খুবই অল্প পরিমাণে টাকা নিয়ে এসে এদেশেরই কিছু অসাধু, যাদের দেশের প্রতি যাদের মমতাবোধ নেই, এরকম কিছু সিএ ফার্ম, ল ফার্ম, তাদের পার্টনারশিপ নিয়ে তারা এইভাবে এই দেশ থেকে টাকা পয়সা নিয়ে চলে যায়। ভারত ও শ্রীলঙ্কায়ও ফ্রেট ফরওয়ার্ডিংয়ে দেশি কোম্পানিকে সুরক্ষা দিতে বিদেশি কোম্পানির জন্য কঠোর নিয়ম নীতি রয়েছে। তাই বিনিয়োগ আনতে হলে সহজ বাণিজ্য বন্ধ করার দাবি জানান উদ্যোক্তারা। এটা একদম শতভাগ বিদেশি কোম্পানি যেগুলো আছে অথবা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি যেগুলো আছে, এগুলোর আছে অ্যাবসলিউটলি এখন আর কোনো প্রয়োজন নেই। বিকজ এখানে সমস্ত কাজগুলো করে থাকে আমাদের দেশি ছেলেপেলেরাই, কিন্তু এই কোম্পানিগুলো চালায়। কোনো বিদেশি এক্সপার্টাইজ নাই এখানে। বিদেশি বিনিয়োগ নাকি বাণিজ্য, কোন দিকে গুরুত্ব দেবে সরকার, এই বিষয়টি পরিষ্কার করতে হবে। একই সাথে লজিস্টিক খাতের ফ্রেট ফরওয়ার্ডিং বিধিমালা চূড়ান্ত করার আগে এটি নিয়ে আরও ভাবার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। এখন যে সীমা রয়েছে, যেটা হচ্ছে 40% এবং 60% যে সীমা রয়েছে, এটাই আমার ধারণা যে অব্যাহত রাখা যেতে পারে বিদেশি বিনিয়োগের জন্য। তবে আন্তর্জাতিক মানসম্পন্ন হওয়া দরকার এবং এখানে যাতে বিদেশি বিনিয়োগকারীরা, যে এখন সাপ্লাই চেনের অন্যান্য অংশে যেহেতু বিদেশি বিনিয়োগের সীমা বাড়ানো হয়েছে, তাদের সাথে যদি একটা সাযুজ্য রাখতে হয়, তাহলে আমাদের লজিস্টিক্সের কমপ্লায়েন্সও আরও ইমপ্রুভমেন্ট করা, ডিজিটালাইজেশন করা, সেখানে বিনিয়োগ বাড়ানো, এটার দরকার আছে। এই যৌথ বিনিয়োগের ফলে এই খাত ধীরে ধীরে বিদেশিদের হাতে যাতে চলে না যায়, সেদিকেও নজর রাখতে সরকারের প্রতি আহ্বান জানান বিশেষজ্ঞরা। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। জনাব কবির আহমেদ, আমরা প্রতিবেদনটি দেখলাম যেখানে আসলে এই খাতের উদ্যোক্তারা যেটি বলার চেষ্টা করেছে যে আসলে লজিস্টিক খাতের যেই সম্ভাবনা, সেই সম্ভাবনার জায়গায় ভাগ বসাচ্ছে বিদেশি কোম্পানিগুলো এবং তারা বলছে যে নতুন যে বিধিমালা হচ্ছে সেখানে 49 এবং 51 এটি করা হচ্ছে। সেক্ষেত্রে আসলে একটি শঙ্কা দেখছেন তারা। এই জায়গাটাতে আসলে শঙ্কার জায়গাগুলো আপনারা কোথায় কোথায় দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
আমাদের যে শঙ্কার জায়গাগুলো সেটা আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা জানিয়েছি। সেখানে আমরা বলেছি যে আজকে 40 বছর ফ্রেট ফরওয়ার্ডিং খাতটা যেই জায়গায় আসছে সেখানে শতকরা শতভাগ সেটার সক্ষমতা বৃদ্ধি করেছে এবং আন্তর্জাতিক মানদণ্ডে আমরা সারা বিশ্বের অন্তত কমপক্ষে কয়েক হাজার বন্দর এবং এয়ারপোর্ট এবং ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানিদের সাথে প্রতিযোগিতা করে কিন্তু আমরা টিকে আছি। এখন কথা হলো যে সমস্ত বিদেশি কোম্পানিগুলো মাল্টিন্যাশনাল ফ্রেট ফরওয়ার্ডাররা বাংলাদেশে কাজ করছে, এর মধ্যে 12টি কোম্পানি আছে যারা 100% ফরেন এন্টিটিতে আছে, আর আরও প্রায় 30-32টা আছে যেটা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি তারা জয়েন্ট ভেঞ্চার প্ল্যাটফর্মে আছে, 60-40তে আছে। তো এই জায়গাটার মধ্যে তারা হ্যান্ডেল করছে অলমোস্ট আমাদের 80% এই কয়টা কোম্পানি, আর আমাদের যে আরও 1200 কোম্পানি আছে তারা সবাই মিলে আমরা হ্যান্ডেল করছি 20%। তো এখানে মূল সংখ্যার জায়গাটা হলো আমরা যদি ধরে নেই মোটা দাগে আমাদের এই সেক্টরে এখন রেভিনিউ আছে ±7 বিলিয়ন ডলার। আজকে যদি এই শিল্পটা এই অ্যাক্টিভিটিসটা যদি বিদেশি কোম্পানি না করে সম্পূর্ণ দেশি কোম্পানি করত, তাহলে এই 7 বিলিয়ন ডলারের যে ফ্রেট এলিমেন্টটা যেটা আসতো সেটা আমরা ফরেন কারেন্সি আকারে সেটা আমরা বাংলাদেশে নিয়ে আসতাম, এবং আমরা এর বিপরীতে আমরা লোকাল কারেন্সিতে আমরা সেটা শিপিং লাইন্স অথবা এয়ারলাইন্সকে আমরা পেমেন্ট করতাম। তো সেই ক্ষেত্রে যেটা হতো, আবার এর একটা অংশ হয়তো 60-70% শিপিং লাইন অথবা এয়ারলাইন সেটা তার হোম কান্ট্রিতে, কান্ট্রি অফ অরিজিনে সে রিপ্যাট্রিয়েট করতো, সেটা 3 মাস হবে, 6 মাস হবে অথবা 9 মাস হবে। তো এই যে আমাদের ইকোনমিতে যে আমাদের ফরেন কান্ট্রি যে ফ্লোটা ছিল সেটা কিন্তু চলে গেছে, বিকজ 80% আর নাই কিন্তু আমাদের ফ্লোতে। এটা কিন্তু অনেক বড় একটা শঙ্কার বিষয়। আর আপনারা আরেকটা অভিযোগ করছেন যে তারা শুধুমাত্র কাগজপত্র ব্যবহার করে বা এই জায়গাগুলোতে এই সুযোগটা দিয়ে তারা হচ্ছে যে বাংলাদেশ থেকে বড় অঙ্কের একটি মুনাফা নিয়ে যাচ্ছে। এই জায়গাটাতে আসলে আমার প্রশ্ন হচ্ছে যে তারা তো আপনাদেরকে সাপোর্টও দিচ্ছে, সেই জায়গাটাতে আসলে তাদের সাপোর্ট ছাড়া বাংলাদেশের রপ্তানির যে বাজার সেটা কি ধরে রাখা সম্ভব কিনা, সেই জায়গাতে আমাদের দেশীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের সক্ষমতা অর্জন হয়েছে কিনা? আমি আমার প্রিয়াম্বলে যেটা বলেছি, আমরা বর্তমানে গত 40 বছরে কিন্তু আমরা শতভাগ সক্ষমতার জায়গায় আমরা এসেছি। বিদেশি কোম্পানিগুলো যেটা এখন বাংলাদেশে তারা অপারেট করছে তাদের কিন্তু নতুন কোনো টেকনোলজি ভিজিবলি তারা নিয়ে আসছে এটা কেউ বলতে পারবে না। ইভেন জাতীয় রাজস্ব বোর্ড হোক, বাণিজ্য মন্ত্রণালয় হোক, সরকারের যারা নিয়ন্ত্রণ সংস্থা তারাও যদি দেখে যে বিদেশি কোম্পানিগুলো এখানে কোনো ধরনের নতুন কোনো টেকনোলজি নিয়ে আসে নাই। বস্তুত এই পুরো কোম্পানি যে বিদেশি কোম্পানিগুলো আছে সেটা আমাদের দেশের ছেলেরাই কিন্তু সেটা ম্যানেজ করছে। এখানে হয়তো খুব বেশি জোরে একজন কান্ট্রি ম্যানেজার আছে, আবার কোনো ক্ষেত্রে তাও নেই। তো সেখানে আমাদের বক্তব্যটা হলো, যেখানে পুরা ইন্ডাস্ট্রিটা আমরা পরিচালনা করছি, বিদেশি কোম্পানিগুলো শুধুমাত্র $1 লক্ষ একটা ব্যাংক গ্যারান্টি দিয়ে তারা কোটি কোটি টাকা মুনাফা অর্জন করছে, সেটা রিপ্যাট্রিয়েট করছে। কিন্তু আজকে যদি আমরা গ্লোবালাইজিং যে সিচুয়েশনের মধ্যে আমরা আছি, ডব্লিউটিওর যে রুলসের মধ্যে, আসলে বাস্তবতা এটা তো কেউই মানছে না। তো আমরা কেন সেই জায়গায় ধরে আছি? আর এটা তো এই সেক্টরটা কিন্তু এফডিআইয়ের কোনো অংশ না। এই সেক্টরটা অ্যাবসলিউটলি কোনো এফডিআইয়ের অংশ না। এখন এখানে এফডিআইয়ের কোনো প্রয়োজন নাই। মাত্র 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে একটা প্রান্তিক লেভেলে ফরওয়ার্ডার একটা কোম্পানি করে সে কিন্তু তার ব্যবসাটা শুরু করতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের তো এখানে এফডিআই ইনভাইট করার কোনো ক্ষেত্র নাই। বেশিরভাগ কাজই আমাদের দেশের উদ্যোক্তারা বা আমাদের দেশের ছেলেপেলেরা করছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই পণ্যটি আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার জন্য যেই জায়গাগুলোতে যাওয়া দরকার বা যেখানে যেই অবকাঠামোগত বা যে কাজগুলো করা যায় সেগুলো কি আমরা আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো করতে পেরেছে কিনা? এটা খুবই সিম্পল একটা বিষয়। আমাদের যেমন গ্লোবাল ফরওয়ার্ডার যেইভাবে আন্তর্জাতিকভাবে সেটা পৌঁছে দেয়, আমরা প্রত্যেকেই কোনো না কোনো নেটওয়ার্কের সাথে সংযুক্ত, গ্লোবাল নেটওয়ার্কের সাথে। কোনো কোনো নেটওয়ার্কে 120টা দেশ আছে, কোনো কোনো নেটওয়ার্কে 130টা দেশ আছে, কোনো কোনো নেটওয়ার্কে 2000 মেম্বার আছে, কোনো কোনো 400 আছে, 300 আছে, 100 আছে। এইভাবে আমরা সবাই কিন্তু গ্লোবালি আমাদের যেই কাউন্টার পার্ট প্রত্যেকটা নেটওয়ার্কের সাথে কিন্তু আমরা জড়িত। যার কারণে আমরা কিন্তু প্রতিদিন আমরা যে 20% হ্যান্ডেল করছি তার মধ্যে সেটা ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসটা আমরা দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সক্ষমতার কোনো রকম কোনো ঘাটতি নেই।
সেক্ষেত্রে আপনারা আসলে তাদের বিনিয়োগটা কিভাবে চান? আপনারা বলছেন যে তাদের এখানে শুধু এই কাগজ কলমের বিনিয়োগ না, তাদেরকে মানে অবকাঠামোগত জায়গায়ও তাদেরকে চান। সেটা যদি একটু ব্যাখ্যা করেন যে কিভাবে তাদেরকে আপনারা চান। আমি যদি ফান্ডামেন্টাল যে বিষয়টা আমি বলবো যে ফ্রেট ফরওয়ার্ডিং খাতে আমাদের বিদেশি বিনিয়োগের কোনো প্রয়োজন নাই, সেটা হলো আমার প্রথম কথা। সেকেন্ড কথা হলো যদি সরকার চায় যে ঠিক আছে না এই খাতে তারা বিদেশি উদ্যোক্তা তারা নিয়ে আসবে, আমরা বলবো কোনো অবস্থাতেই 60-40 বেশি না, আমরা আমাদের ইন্ডাস্ট্রি থেকে বলবো। সেই ক্ষেত্রে যেটা করতে পারে, যেটা এখন বর্তমানে আছে, সেই ক্ষেত্রে যেটা সরকার যেটা করতে পারে, সেখানে ম্যাক্সিমাম তাদেরকে হয়তো যে বাংলাদেশ ফ্রেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশন যেটা আছে এদের কোনো মেম্বারদের সাথে তারা জেবি করতে পারে, কিন্তু সেখানে শর্ত হইতে হবে কমপক্ষে 20 থেকে 25 মিলিয়ন ডলারের যেন তারা একটা ইনভেস্টমেন্ট সেখানে নিয়ে আসে। এখন ওভার দ্য পিরিয়ড অফ টাইম তারা মিনিমাম 10 কোটি 20 কোটি টাকা করে প্রতি বছর মুনাফা অর্জন করবে। তো যেই মুনাফাটা সে অর্জন করবে তাদের তো কিছু একটা ইনভেস্টমেন্ট থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করব যে অন্তত কমপক্ষে 10 মিলিয়ন ডলারের পেইড আপ ক্যাপিটাল করে একটা কোম্পানি যদি আসে এবং তারা যদি ইনফ্রাস্ট্রাকচার করে, তারা যদি একটা ছোটোখাটো একটা বন্ডেড ওয়্যার হাউস করে, তারা যদি ছোটোখাটো একটা আইসিডি করে, তখন হলো কি একটা লজিস্টিক খাতের সাথে যদি তারা অ্যালাইন করে যদি তারা একটা ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি, গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানি যদি আসে তার ইনভেস্টমেন্ট নিয়ে, তখন হবে কি, তখন এখানে তার একটা পার্মানেন্ট স্ট্রাকচার হবে। এখন যদি ধরেন একটা কোম্পানি তার কোনো স্ট্রাকচার নাই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, তখন সে করবে একদিন হয়তো সে তার ব্যবসাটা বন্ধ করে সে চলে যেতে পারবে খুব সহজেই। জি জনাব কবি, আপনার কাছে আরও এই বিষয়ে আরও কিছু প্রশ্ন থাকবে, সময়ের একটি বিরতির। দর্শক, মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও স্বাগত জানাচ্ছি মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি সৌজন্যে বাণিজ্য সংলাপে। আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ফ্রেট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফার সাবেক সভাপতি কবির আহমেদ। কবির আহমেদ, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম যে লজিস্টিক, এক্ষেত্রে আসলে আপনারা আরেকটা সংখ্যার কথা জানিয়েছেন যে নতুন উদ্যোক্তাদের এখানে আসার পথ রুদ্র হচ্ছে অনেক ক্ষেত্রে। আপনি যদি একটু পরিষ্কার করতেন যে নতুন উদ্যোক্তাদের প্রতিবন্ধকতাগুলো কোথায়? অ্যাকচুয়ালি এখানে অনেক বড় ভুল বোঝাবুঝি আছে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই সেক্টর নিয়ে যারা কথা বলছেন, এই সেক্টরটা এমন একটা সেক্টর, এটার সম্বন্ধে আমাদের দেশের অনেকেই যদি বলে একজন ফ্রেট ফরওয়ার্ডার অ্যাক্টিভিটিসটা কী, অনেকেই কিন্তু সেটা জানে না। অথচ এটা এমন একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্তত কমপক্ষে 98% বাণিজ্যটা বাংলাদেশের ফ্রেট প্রোডাক্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যরা করে থাকে। এবং বাংলাদেশে যত ফরেন কারেন্সি বাংলাদেশে আসে, অর্থাৎ আমাদের এখন 57 বিলিয়ন যদি আমরা ধরি, পুরা এই ফরেন কারেন্সি রিপ্যাট্রিয়েশন যেটা হচ্ছে সেটা ফ্রেট ফরওয়ার্ডাররা যে বিল অফ লেডিং ইস্যু করে, যে ডকুমেন্টটা ইস্যু করে, সেটাই হলো যে নেগোশিয়েবল ডকুমেন্টস। তো এটা এমন একটা গুরুত্বপূর্ণ খাত, বাট এটা কিন্তু আমাদের যদি রেগুলেটরদেরকে বলেন এবং অন্যান্য সরকারি সেক্টরদেরকে বলেন, তারা আমাদের নামটা কিন্তু ঠিকমতো বলতে পারে না। যাই হোক, কিন্তু এখানে যেই বাধাটার কথা বলা হচ্ছে এটা আসলে একটা প্রপাগান্ডা। এখানে আমাদের কোনো এফডিআই বাধা নাই। আমরা যেটা বলতে চাচ্ছি, এই সেক্টরটা একটা ফরেন কারেন্সি এফডিআই ইন্টেন্স কোনো সেক্টর না, আমরা সেটা বলতে চাচ্ছি। এখন সেটা আসতে পারে, সরকার সব ধরনের সহযোগিতা করে, সেক্ষেত্রে এই খাতের আকারটা কোথায় গিয়ে দাঁড়াতে পারে? আমরা মনে করি আমাদের যে স্টাডিটা এখন, আমরা যদি 7 বিলিয়ন হয়, আমাদের 5 বছরের মধ্যে আমাদের এটা জাস্ট ডাবল হবে। জি, আমরা এই বিষয়ে আপনার কাছে আরও জানবো। আমাদের কাছে আরেকটি বিষয়ে তথ্য রয়েছে, খবর রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের এই মতো রপ্তানি কন্টেনার সংকটে রয়েছে। সেই বিষয়টি নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদনও আছে, সেটি একটু আমরা দেখে আসতে চাই। বাংলাদেশের রপ্তানি খাতে নতুন করে দেখা দিয়েছে কন্টেনার সংকট। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের বুকিং কমিয়ে দেয়, সময় মতো পণ্য পাঠাতে পারছেন না ব্যবসায়ীরা। এর সঙ্গে বেড়েছে ফ্রেট খরচও। ফলে একদিকে বাড়ছে রপ্তানিকারকদের ব্যয়, অন্যদিকে তৈরি হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারানোর শঙ্কা। ত্রয়োদশ পাওয়ার পর নির্ধারিত সময়ে পণ্য পাঠানোই এখন বড় চ্যালেঞ্জ। অনেক ক্ষেত্রে কন্টেইনার বুকিং মিলছে না। বুকিং পাওয়া গেলেও গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত 2 থেকে 3 সপ্তাহ সময় লাগছে।
সবচেয়ে বেশি বেড়েছে পরিবহন ব্যয়। মাত্র 1 মাসের ব্যবধানে আমেরিকাগামী একটি কন্টেইনারের ভাড়া প্রায় $4,500 থেকে বেড়ে দাঁড়িয়েছে $11,000 বেশি। এছাড়া বিদেশি ক্রেতার গুদাম পর্যন্ত পণ্য পৌঁছানোর পরিবহন ব্যয় রপ্তানিকারকদের বহন করার কারণে ফ্রেট রেট বাড়ার পুরো প্রভাব পড়ছে তাদের ওপর। বর্তমানে মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরের সংঘাতের কারণে জাহাজগুলোকে বিকল্প পথে চলতে হচ্ছে। এতে বৈশ্বিক পরিবহন সক্ষমতা কমেছে। পাশাপাশি চীন থেকে বিপুল বুকিং আসায় আঞ্চলিক হাব বন্দরগুলোতেও জায়গার সংকট তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কন্টেইনার সংকট দীর্ঘস্থায়ী হলে শুধু তাৎক্ষণিক আর্থিক ক্ষতিই নয়, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। কন্টেইনারের মতো এরকম নন টেকনিক্যাল একটা সাপ্লাই, এটা যদি আমাদের পুরো আন্তর্জাতিক বাণিজ্য এবং বন্দর ব্যবস্থাপনায় একটা সংকট তৈরি করে, তাহলে সেটা কিন্তু একটা লজ্জার বিষয়। আমি মনে করি যে এই জায়গাটাতে অবশ্যই আমাদেরকে সাপ্লাইয়ের জন্য যারা বেসরকারি পর্যায়ে যে সমস্ত লজিস্টিক্স কোম্পানিগুলো রয়েছে, তো তাদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে এবং একই সঙ্গে এটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার। আর ক্রেতারা বিকল্প উৎস খুঁজতে শুরু করলে দীর্ঘমেয়াদে চাপে পড়তে পারে দেশের তৈরি পোশাক সহ প্রধান রপ্তানি খাত। শবনম স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা। জনাব কবির আহমেদ, আমরা প্রতিবেদন দেখলাম, যেখানে দেখলাম যে কন্টেনার সংকটে রপ্তানি এই মুহূর্তে একটি সংকটে রয়েছে। আপনারা তো লজিস্টিক খাতের সাথে জড়িত, আপনারা চিত্রটা কেমন দেখছেন এই মুহূর্তে? আসলে এটা তো অনেক বড় বিশাল একটা টপিক, আমি জানি না কতক্ষণ সময় পাবো। প্রথম কথা হলো যে আমাদের যে বাজারটা, এই বাজারটা কিন্তু একদম ছোট না, কিন্তু সমস্যাটা হলো কোন জায়গায়। আমাদের বাজারের যেই সার্ভিসটা যারা যেই সমস্ত রেগুলেটরগুলো প্রোভাইড করছে, আমি যেমন প্রথমে আসি চট্টগ্রাম বন্দর, তো চট্টগ্রাম বন্দর, তারপরে আমাদের যে অবডকগুলো আছে। তো এখন চট্টগ্রাম বন্দরে যখন একটা জাহাজ আসে এবং জাহাজটা যে টার্ন অ্যারাউন্ড এবং অন্যান্য বন্দরে যে টার্ন অ্যারাউন্ড, সেটার একটা হিসাব আছে। এবং চট্টগ্রাম বন্দরে যখন একটা কন্টেইনারের টার্ন অ্যারাউন্ড এবং যেটা কস্টটা, সেটার একটা কস্ট এফেক্টিভনেস আছে। তারপরে সারা বছরের যে রেভিনিউ, সেটার একটা ফ্যাক্টর আছে। তো যার কারণে যেমন আমরা যদি আমাদের খুব কাছাকাছি বড় একটা বাজার দেখি, সেটা আমরা দেখতে পারি চায়না অথবা ভারত। তো এখন বর্তমানে যে কোনো কারণে হোক, আপনারা জানেন চায়না ইজ এ গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব। তো যার কারণেই প্রত্যেকটা শিপিং লাইনের এখন মূল ফোকাস হলো চায়নার দিকে। তারা যদি চায়নাতে তাদের কন্টেইনার প্লেস করে, তারা যদি তাদের জাহাজের ফ্রিকোয়েন্সি বাড়ায়, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে যে তখন চায়না পুরো গ্লোবাল মার্কেটটা কন্ট্রোল করছে। এখন চায়না যেটা করে, তাদের খুবই স্মার্টলি তারা এটাকে ম্যানেজ করে। যেমন তারা কি করে, তারা একটা গ্লোবালি 1 বছরের জন্য তারা একটা বাজেট করে যে এইবার তারা কত মিলিয়ন বা কত বিলিয়ন তারা টিউজ তারা হ্যান্ডেল করবে। ওদের ওই স্ট্যাটিস্টিকটা আছে। সো অ্যাকর্ডিংলি সেটা সে প্ল্যান করে এবং শিপিং লাইনকে সেভাবে তারা ফ্যাসিলিটেট করে। এবং শিপিং লাইন সেখান থেকে তখন তাদের ইয়ারটা অনেক বেশি, তাদের কন্টেইনার প্রাইসটা অনেক বেশি। এখন তারা এবং আর মজার ব্যাপার হলো তাদের ইন অ্যান্ড আউট, তাদের কোনো এমটি রিটার্ন থেকে শুরু করে যেসব কন্টেইনারগুলো, এটার জন্য তাদের কোনো প্রবলেম হচ্ছে না। অ্যান্ড অলসো তাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা ওয়ার্ল্ডে এখন বেস্ট ইন চায়না। তো অল টুগেদার এই একটা জায়গায় আমরা সত্যিকার অর্থেই আমাদের প্রবলেম আছে। আর আমাদের আরেকটা হলো, আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে বন্দরগুলো, সেগুলো বিদেশি অপারেটরদের ধারা পরিচালনা করার যে সিদ্ধান্ত বা কাজ চলছে, সেই জায়গাটাতে আমাদের তাদের ভূমিকা নিয়ে আমাদের কি মনে হয় যে আমরা কি আমাদের সন্তুষ্টির জায়গাটাতে আমরা পাচ্ছি কিনা তাদেরকে? ইনফ্যাক্ট আমাদের এটা তো একটা অলরেডি কন্ট্রাডিকশন আছে মার্কেটে, কনফিউশন আছে, ভুল বুঝাবুঝি আছে। এটাও একটা ইস্যু, বিকজ এখন যখন যে কোনো একটা কন্টেইনার অপারেটর, সে সবসময় মনে করে যে বন্দরে সে যাবে, সেই বন্দরের টার্মিনাল অপারেটর কে। তো তখন তারা যেসব গ্লোবাল টার্মিনাল অপারেটরদের দেখে, যখন তাদেরকে দেখে না, তখন তারা সেখানে ধরে নেয় যে এই বন্দরে তাদের সেল করাটা তাদের রিস্ক আছে। এবং এখানে অনেকগুলো রিস্ক ফ্যাক্টর কাজ করে, টার্ন অ্যারাউন্ডের ফ্যাক্টর কাজ করে, পাইরেটিং কাজ করে, থেফটিং কাজ করে, তারপরে এফিশিয়েন্ট পোর্ট ম্যানেজমেন্টের যে ইস্যুসগুলো সেখানে কাজ করে। তখন তারা যেটা করে, তখন অনেকগুলো ফ্যাক্টর, একটা ফ্যাক্টর যেটা করে, তখন তারা এই সমস্ত তাদের যেই স্ট্যাটিস্টিক্সগুলো, তাদের এই যেই সমস্ত চ্যালেঞ্জগুলো, তখন সেটা তারা ইন্স্যুরেন্স কোম্পানিকে তারা হ্যান্ড ওভার করে। তো ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকর্ডিংলি তারা তখন ইন্স্যুরেন্স কাভারেজটা ফিক্স করে। তো যখন এই বন্দরে কোনো জাহাজ আসে, তখন তারা অনেক হাই ইন্স্যুরেন্স কাভারেজ দিয়ে আসে। তো যার কারণে আমাদের ফ্রেট এলিমেন্টটাও বেড়ে যায়। আর ইন দ্য মিন টাইম আমাদের এখানে তো এটা ট্রান্সশিপমেন্ট, এটা তো ডাইরেক্ট পোর্ট না, ইট ইস নট বেস পোর্ট, এটা হলো তো আমাদের, যার কারণে এটা
যেহেতু আমাদের হাব হলো সিঙ্গাপুর, পোর্ট কালাং, কলম্বো, তো যার কারণে এদিকেও আরেকটা কিন্তু কস্ট এলিমেন্ট আছে এবং এই ধরনের এই ট্রান্সশিপমেন্টের জন্য আমাদের সেখানেও তো আমাদের 3-4 দিন সময় কিন্তু আমাদের জন্য নষ্ট হয়। তো যার কারণে আমাদের স্টার সেলিংটার মধ্যেই আমাদের 6-7 দিনের একটা এডিশনাল কস্ট এখানে ইনভলভ হয়ে যায়, যার কারণে শিপিং লাইনগুলো একটু যখন মার্কেটটা হাই থাকে গ্লোবালি তখন আমাদের এখানে তারা কন্টেনারটা নিয়ে আসতে তখন এটা একটা সেকেন্ডারি অপশন হয়ে যায় তাদের জন্য। জি, আর কি বিষয় হচ্ছে যে আমাদের যে অবডক রয়েছে 20 বা 21টি, তাদের ভূমিকা এই মুহূর্তে কেমন রয়েছে? এখানে আসলে আরও বাড়ানোর প্রয়োজনীয়তা আছে কিনা, কি মনে হয় আপনার? অবডক ইজ এ গ্রেট আইডিয়া আনডাউটেডলি। যদি আজকে অবডক না থাকতো আমার মনে হয় না যে চট্টগ্রাম বন্দর আজকের এই এক্সপোর্টটা হ্যান্ডেল করতে পারতো, বিকজ আমাদের রপ্তানির সম্পূর্ণ কিন্তু যেই অ্যারেঞ্জমেন্টটা অপারেশনটা এখন অবডক দিয়ে হয়ে থাকে, আর ইম্পোর্টেরও তারা অনেকগুলো অবডক হ্যান্ডেল করছে। কিন্তু অবডকের যেই ব্যবস্থাপনাটা এটাকে যদি আমরা উন্নত বিশ্বের সাথে আমরা তুলনা করি তাহলে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার অবডক অপারেটার্স, দে আর ডুইং এ গ্রেট জব ফর দ্য কান্ট্রি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও এটাকে এই সক্ষমতাটা আরও অনেক বৃদ্ধি করার সুযোগ আছে। কিন্তু এখানে তাদেরও অনেক ক্রাইসিস আছে, তাদেরও অনেক সমস্যা আছে, চ্যালেঞ্জ আছে, সেগুলা অ্যাগেন ইট ইজ রিলেভেন্ট উইথ দ্য রেগুলেটর। দেখুন অবডকের রেগুলেটর একটা চট্টগ্রাম বন্দরকে একভাবে দেওয়া হয়েছে, হুইচ ইজ নট কারেক্ট। সেটা হয়তো আমি আমার মতো করে বলছি। তো অবডকের জন্য যদি একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি থাকতো আন্ডার শিপিং মিনিস্ট্রি, তো তারা তাদেরকে নরিশ করতো, লুক আফটার করতো, তখন তাদের সক্ষমতা বৃদ্ধি করতে আরও সুবিধা হতো। এবং আমি মনে করি অবডকের মধ্যে আরও অনেক বেশি ইফিশিয়েন্ট ইকুইপমেন্ট আসা দরকার, সো দ্যাট আমাদের এই যে এক এক সময় এত কন্টেইনার জট হয়, মানে মাইল আফটার মাইল যে ট্রাকের যেই কিউজটা হয়, এটাও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের রপ্তানির জন্য হয়। তখন আমাদের বায়ারদের উপরে সেটার এফেক্টটা যায়, এক্সট্রা টাইম যায়, অনেক সময় কাট অফ টাইমগুলো মিস করায় এই ধরনের এই সব কনজেশনের জন্য। তো যার কারণে আমার মনে হয় অবডকের সংখ্যাটা আরও আমার মনে হচ্ছে যে আরও হয়তো দরকার হবে, প্লাস এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো কিন্তু আরও অনেক এফিশিয়েন্ট হতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব কবির আহমেদ আমাদের সাথে আজকের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জানলাম। এই ছিল মেঘনা ইন্স্যুরেন্স পিএলসি বাণিজ্য সংলাপে। চ্যানেল 1-এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।